স্বাক্ষরের স্থানে গিয়ে আখির হাত যেন আটকে গেল। সেখানে স্বাক্ষর করার ক্ষমতা জুটিয়ে উঠতে পারছে না, যার জন্য জীবনের সুন্দর সম্পর্কগুলো ত্যাগ করলো। আজকে ত্যাগ করতে হবে ভেবে বুকের ভিতর শূন্যতার ছড়াছড়ি হলো আখির। ভয়ানক এক ছাপখানা অনুভূতি, যা প্রকাশ করার কোনো ভাষা আছে বলে আখির জানা নেই। সেই অলক্ষণে অনুভূতি যার সাথে হয় তার প্রখরতা আন্দাজ করতে পারবে। আখি বেশ মনোযোগ দিয়ে দেখতে থাকলো কাগজখানায়। এখনই তো ছিল আদৃশের সাথে তার বিয়ের কাবিননামা। সেদিন একটা স্বাক্ষরের বিনিময়ে সব ত্যাগের মাধ্যমে আখি প্রবেশ করেছিল আদৃশের জীবনে। সেদিন বুকে জড়িয়ে আদৃশ বলেছিল তাকে, আজ নিজেকে জীবনে পৃথিবীর শ্রেষ্ঠ সুখী বলে মনে হচ্ছে আখি। অবশেষে আজ আমি তোমাকে পেয়ে গেলাম, কখনো ছেড়ে যাবে না তো আমায়? তোমাকে পাওয়ার জন্য সবাইকে ছেড়েছি, তোমাকে কিভাবে ছাড়ি বলো? তুমি যে নিঃশ্বাসে নিহিত, জীবনভর তোমার হয়ে থাকতে চাই। কখনো তৃতীয় কেউ এনো না, আমাদের ভালোবাসার কাঁটা হিসেবে সহ্য করতে পারবো না আমি। এ জীবনে তোমার পরে কেউ কখনো আসেনি, আর আসবেও না আখি। তোমাকে ছাড়া এ হৃদয় যে কিছুই বুঝে না। তুমি ছাড়া যে আমি ভদ্র উন্মাদ, সারা জীবন পাশে থাকবে তো? কথা দাও। ভালোবাসা আমাদের দুজনে সীমাবদ্ধ থাকলেও কখনো তোমাকে ছেড়ে যাব না, কথা দিলাম। আমাদের ভালোবাসা আমাদের মধ্যেই আবদ্ধ থাকবে, আমিও কথা দিলাম। সব টপকে ডিভোর্স পেপারের গায়ে আছড়ে পড়ল আখির চোখের দুফোঁটা জল। আদৃশ যে তার কথা রাখেনি, তবে আখি তার কথার খেলাপ যাবে না। সে তার কথা রাখবে, মানিয়ে নিবে সব বিচ্ছেদ যন্ত্রণা, হোক না তা পাহাড় পরিমাণ, হোক না তা মৃত্যু যন্ত্রণার সমতুল্য। মুছল আখি আখির জল। কলমটা এবার দিল জায়গা মতো, সাক্ষ্য ছাড়ল স্বস্তির এক নিঃশ্বাস। আদৃশ কক্ষ থেকে বের হচ্ছিল আখির উদ্দেশ্যে। আবারও ওকে নিজের কথায় আনার এক প্রচেষ্টা করবে বলে ঠিক করলো। তখন একজন কাজের লোক একটা কাগজ এনে আদৃশের হাতে দিয়ে বলল, স্যার, আখি ম্যাডাম এটা দিয়েছেন আপনাকে দেওয়ার জন্য। আদৃশ কাগজখানা হাতে নিয়ে যেন আকাশ থেকে পড়ল। চোখ ছানা বর্ণা হলো মুহূর্তে। ডিভোর্স পেপার যেটাতে আখির সাইন আদৃশের অন্তর অল্পতে পড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট হলো। চোখে জল এসে বাধা বেঁধে গেল এক পলকে। আখির শাশুড়ি মায়ের পায়ে ধরে সালাম করে নিল। শাশুড়ি মা কান্নারত অবস্থায় তার মাথায় হাত রেখে দোয়া দিলেন তাকে। আল্লাহ তোকে তোর প্রাপ্য সুখ যেন দান করেন মা, দোয়া করি ভালো থাকিস, এই বুড়িকে ভুলিস না। প্রাণ থাকতে তোমাদের ভুলবো না মা। দূরে চলে যাচ্ছি বলে ভেবো না সম্পর্কের দূরত্ব চলে আসবে। আমি দূর থেকেও তোমাদের পাশে সর্বক্ষণ থাকব। সুব্রতা আখিকে জড়িয়ে ধরে কান্না করে বলল, আমাকে ক্ষমা করে দাও আখি, চেয়েও তোমার জন্য কিছু করতে পারিনি আমি। দূর পাগলি বোন আমার, আমি কোনো অবলা নাকি যে আমার জন্য কিছু করতে হবে তোমায়? তুমি নিজের মায়ের আর আমার ভাইপোর খেয়াল রেখো। আমার আর কিছু চাই না, কেমন? বুকের ব্যথা সযত্নে বুকে চেপে জোর করে আলতো হাসি মুখে টেনে এনে বলে গেল আখি কথাগুলো। বুক ফেটে কান্না আসছে তার, তবে নিজেকে আজ দুর্বল পড়তে দিবে না ভেবে নিয়েছে। ছোট্ট রিহানকে কতগুলো চকলেট দিয়ে তার গালে চুমু খেলো। নিজের সন্তানের মতোই যে এতদিন ওকে ভালোবেসেছিল আখি। রিহানও আখিকে অনেক মানে, আখির নামে পাগল বললেই হয়। আর সেই প্রিয় ছোট মা যে আজ তার থেকে অনেক দূরে চলে যাচ্ছে, সে তা এখনো বুঝে উঠতে সক্ষম হয়নি, নইলে কেঁদে নিয়ে একাকার করে দিত সব। চকলেটগুলো পেয়ে খুশিতে আত্মহারা হয়ে লাভ ইউ ছোট মা বলে ছুটে চলে গেল। আখি এগিয়ে গিয়ে আদিলের কাছ থেকেও বিদায় নিয়ে নিল। চলি ভাইয়া, ভালো থাকবেন। কোনো প্রয়োজন মনে করলে এই বোনকে জানাতে ভুলবেন না কিন্তু। আমার একটা ছোট বোন নেই, তোমাকে আমি সে বোনের আসনে বসিয়েছিলাম। ভাবিনি আদৃশ আমার সে বোনকে এভাবে কেড়ে নিবে। তবে যা হয় ভালোর জন্যই হয়। দেখো তোমার ভালো হবে, তুমি খুব সুখী থাকো, দোয়া করি। রিদিকা এক পাশে মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। আখির নির্দিষ্ট দেয় হেঁটে গেল তার পাশে, অতঃপর বলল, চলে যাচ্ছি, তোকে তোর স্বামী দিয়ে গেলাম।
আমি তো ধরে রাখতে পারিনি, তবে দোয়া করব তোর আসলের বাঁধন যাতে শক্ত হয়, স্বামী হাতছাড়া না হয়ে যায়। কথাটা যে তীরের মতো বিঁধল হৃদিকার বুকে, তাও স্বাভাবিক থাকলো, কিছু বলল না, তবে মুঠোটা বরাবরের মতো শক্ত করে নিল। আখি আবার বলল, আমার অনেক সোনা গহনা, কাপড়, দামি জিনিস সব কিছু রেখে যাচ্ছি, সেখানের বেশিরভাগই আদৃশের দেওয়া, কিছুই নিয়ে যাচ্ছি না আমি। রেখে গেলাম তোর জন্য, যেখানে স্বামী তোর সেখানে মনে নিরাশতা তো আসতেই পারে। তোর স্বামীর দেওয়া জিনিস আমি আবার কেন নিলাম, তাই দিয়ে গেলাম। স্বামী না হলে কেড়ে নিয়েছিস, ওর সংসার সব কিছু না হয় তোকে আমি ভিক্ষে দিয়ে গেলাম, চলি। আখি চলে যেতে নিলে হৃদিকা মৃদুস্বরেই বলল, আমি ওকে কেড়ে নিইনি, ও নিজে থেকেই তোকে ছেড়ে আমার পিছু নিয়েছে। কথাটা কর্ণপাত হতেই রাগে শরীর জ্বলে উঠল আখির। ফিরে গিয়ে সজোরে একটা কড়া থাপ্পড় বসালো হৃদিকার গালে। থাপ্পড়ের তাল সামলাতে না পেরে ফ্লোরে আছড়ে পড়ল হৃদিকা। আখি তেড়ে গিয়ে ও চুল মুঠো করে ধরে দাঁতে দাঁত চেপে কটমট করে বলতে লাগলো, তোর মতো বাজে নারীদের জন্যই আজ সমাজটা এত বিকৃতি পেয়েছে। হ্যাঁ, ওসব সকল পুরুষ খারাপ এবং নিকৃষ্ট, যারা বউ রেখে অন্য নারীর মোহে পড়ে। তবে সেই নারীগুলোও কি দুধে দোয়া তুলসী পাতা, যারা একজন পুরুষের বউ আছে জেনেও তার দিকে ধাবিত হয়, তার প্রস্তাবে রাজি হয়? সেই নারীগুলোও যদি সেসব পুরুষদের পিরিয়ে দিত, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিত তাদের নিজেদের নিকৃষ্ট অবস্থান, তাদের কাছে নিজেকে বিলিয়ে না দিত, তবে আজ সমাজে পরকীয়া আর ডিভোর্সের হার বাড়ত না। তাই একতরফা আদৃশের গলায় দোষ চাপাতে যাস না, নইলে এত মারব যে পায়ে পড়ে মাপছেও পান ভিক্ষা পাবি না। তখনই আদৃশ এসে আখিকে টান দিয়ে সরালো হৃদিকার কাছ থেকে। বেশ তেজি সরে বললে, এসব কি করছো আখি, পাগল হয়ে গেছো তুমি? তোমার সমস্যা আমাকে নিয়ে, তবে আমার সাথে কথা বলো। ওকে কেন টানছ? বড্ড দরদ হচ্ছে দেখি উকিল সাহেবের নতুন বউয়ের জন্য। আখি, তুমি কিন্তু বড্ড বেশি রিয়েক্ট করছো। হৃদিকা এতদিন যখন তোমার বান্ধবী ছিল, তখন তো ওর জন্য দরদ তোমার উতলে পড়ছিল, আর এখন আমি ওকে বিয়ে করে কি নিয়েছি, ও তোমার দুশ্মনে পরিণত হলো। ওকে মেনে নিলে কি এমন করা যাবে তোমার, শুনি? দেখো আদৃশ, তোমার মতো বুদ্ধিহীন, চরিত্রহীন লম্পটদের সাথে কথা বলার রুচি এই আখির নেই। ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি, নিজে সাইন করে দিও, আমি লোক পাঠিয়ে নিব। তোমাকে আমি ডিভোর্স দিব না, দেখি তুমি কি করতে পারো। কি ভেবেছো তুমি আমাকে ছেড়ে যাবে আর আমি যেতে দিব তোমায়? নো ওয়ে, আমিও দেখব তুমি ডিভোর্স কি করে পাও। কথাটা বলে আর্দিশ ডিভোর্স পেপারটা একটানে দুটুকরো করে ফেললো। সাথে সাথে আখি আদৃশের গাল বরাবর একটা থাপ্পড় বসিয়ে দিল সবার সামনে। আদৃশ রেগে গিয়ে আখি বলে গর্জে উঠলে, আখি, ওই উকিল, ভলিউম ডাউন। উকিল হবি তুই, কোর্টে আমার সামনে ক্ষমতা জারতে আসিস না। ভুলে যাস নে আমি আখি সব কিছু জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। স্বামী হিসাবে সম্মান দিয়েছিলাম বলে আমার আসল রূপ ভুলে গেলি। হিটলার আখিকে জাগাতে আসিস না বলে দিলাম। যেভাবে এটা ছেড়েছিস নতুন করে ভাঙিয়ে সাইন করে নিয়ে আসিস, নইলে উকিলের উপর পর্যন্ত রাখবো না আমি, এই বলে গেলাম। তোমাদের স্বামী স্ত্রীর সব রোমান্টিকতা মুহূর্তে ধুলোয় মিশিয়ে দেব, কথাটা মনে রাখিস। কথাগুলো বলে আখি হনহনিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। হাতে শুধু তার ব্যবহার্য ফোন। এই বাড়ি থেকে যতই বেরিয়ে আসছে বুকটা ততই কাঁপছে আখির। কত স্মৃতি জমে আছে আখির এই বাড়িতে, কত স্বপ্ন, কত আশা নিয়ে আদৃশের স্ত্রী রূপে বাড়িতে প্রবেশ করেছিল আখি। সব কিছু আজ ধুলোয় মিশে গেল। কাঙ্গাল হয়ে বেরিয়ে এলো আজ আখি। চোখের জলও যেন আজ পর হলো। ভিতরটা দুমড়ে মুচড়ে গেলেও চোখ দিয়ে আজ আর নামছে না জল। আচমকা এক আকর্ষণ এই বাড়ির প্রতি টানছে আখিকে, যেন শুনতে পাচ্ছে কিছু পিছু ডাক, কতগুলো অশ্রুসিক্ত চোখের না বলা বাণী, নির্বীজ সেই ইট পাথর, সেই আজীব এক একটা বস্তুকে ছেড়ে যেতে মন চাইছে না, তবে মন মানিয়ে নিয়েছে যে আখি আর সে আর পিছুটাকে সাড়া দিবে না। খুঁজে নিবে নিজের এক নতুন গন্তব্য। দূরে আমেরিকার বিশাল এক অট্টালিকার
আলিশান কক্ষ গেছে এক বারান্দায় প্রাচীরের প্রান্তে দাঁড়িয়ে আছে বলিষ্ঠ দেহী এক সুদর্শন পুরুষ। বাইরে মুষলধারে বৃষ্টি নেমেছে, মনে সুখে নাচ করছে যেন তারা। হাতে তার একখানা চিঠি, অপলক তাকিয়ে আছে সেই চিঠিটার পানে। মনের প্রতি প্রান্তে আঘাত করছে চিঠিতে ফুটে ওঠা সেই অপ্রিয় সত্যবাণীগুলো। একদিন তোমার আকাশেও বৃষ্টি নামবে, খুব করে চাইবে তখন পাশে আমায়, দেখে নিও তুমিও কাঁদবে, বিষণ্ণতায় ভুগবে, খুব করে আমাকে পাশে পাওয়ার আকাঙ্ক্ষা জাগবে, কিন্তু আফসোস প্রকৃতি আপনার বিপক্ষে চলে যাবে, প্রতিকূলতা কাটিয়ে ওঠার সাধ্য থাকবে না আর। আপন মানুষ হারার শোকে পড়বে আপনার উতলা হৃদয়, কিন্তু আফসোস ফিরে পাবে না আর সেই বোকা ফুলকে, অতলেই হারিয়ে যাবে সে। ছোট্টকে আজকেও জল পড়া ঘোরালো তার, প্রতিনিয়ত আখির প্রেম দহনে পোড়ার সাজাটা হয়ে গেছে তার কপালের লিখন। আজ নিজেই দোষী নিজের এই অনাকাঙ্ক্ষিত অবস্থার জন্য। দেখতে দেখতে রাত গড়ালো। আখি যাওয়ার পর আদ্রিস প্রচণ্ড রাগে তার কক্ষে জিনিস ভাঙচুর করেছে, তারপর বাইরে কোথাও চলে গিয়েছিল। কাজের লোক দিয়ে কক্ষ পরিষ্কার করিয়েছে রিদিকা। এবার আদ্রিস ঘরে ফিরল। রিদিকা আদ্রিসের জন্য অপেক্ষা করছিল। তার কক্ষেই আদ্রিস আসতে হাসি মুখে তার পাশে গেল এগিয়ে। তুমি এসেছ? কোথায় গিয়েছিলে? সে সকালে বের হয়েছিলে আর এখন আসছো? এত কল দিলাম, একটাও ধরলে না। আমার চিন্তা হয় না বুঝি তোমার জন্য? ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি, খাবে? খাবো না, খিদে নেই, তুমি একটু একা ছেড়ে দাও আমায় প্লিজ। কথাটা বলে আদ্রিস রিদিকাকে পাশ কাটিয়ে এসে বিছানায় শুয়ে পড়ল চিত হয়ে। রিদিকা এবার ওর মাথার পাশে এসে বসলো। আদ্রিসের মাথায় হাত বুলিয়ে বেশ আদুরে সরে বলল, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখবি খুব জলদি ঘুম চলে আসবে। প্লিজ তুমি যাও, আমি ঠিক আছি। আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে, তাছাড়া আখি তো চলেই গেছে, এখন তো আর ফিরবে না, তাই এখন এখানে আমি থাকলে তো কোনো সমস্যা নেই। আখি ফিরবে, ওকে ফিরতেই হবে, আর ও আসুক না আসুক ওর অবস্থান ওরই থাকবে আমার জীবনে। ওর জন্য এত ভাবো আর আমার জন্য কোনো ভাবনা নেই তোমার মধ্যে। ওকে তো আমি বা তুমি যেতে বলিনি, ও নিজে থেকেই গেছে। আমি তো বলছি না ওকে ফিরিয়ে এনো না, ওর জায়গাও আমাকে দিতে বলছি না, তবে আমার জায়গা তো আমাকে দেওয়া যায় নাকি? এক রাতে মন ভরে গেল। রিদিকা তোমাকে চলে যেতে বলেছে, চলে যাবে, এত পেঁচাল করছো কেন? রিদিকা বেশ অভিমান নিয়ে ফুপিয়ে কেঁদে কথাগুলো বললে তার কথার প্রতিক্রিয়ায় গর্জে উঠে আদ্রিস উক্ত কথা বলে উঠল। রিদিকা আর কিছু না বলে বেশ শব্দ করে কেঁদে ছোটো কক্ষ ত্যাগ করল। বেশ বিরক্তিকর একটা অনুভূতি খেলিয়ে গেল মুহূর্তে আদ্রিসের মনের ভিতর, তবে সেই বিরক্তিটা আসলে নিজের উপর। তার সদ্য বিবাহিত স্ত্রীর মনে সে এভাবে ফেরাদান করতে চায়নি। অল্প সময় কথাটা নিয়ে অনেক গভীর ভাবনায় তলালো সে। অতঃপর উঠে গিয়ে গেল রিদিকার কক্ষের পানে। আখি নিজের গাড়িতে করে নিজের করা বাড়িতে চলে আসলো। আখির স্বপ্নমহল নাম রাখা বাড়িটা আখির নিজের টাকায় গড়া। স্বামী সন্তান নিয়ে শ্বশুরবাড়ির লোকজন থেকে আলাদা হওয়ার চিন্তা আখির কখনো ছিল না, কিন্তু আখি সেই ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল নিজের টাকায় একটা বাড়ি করবে। সেই স্বপ্নটা এই তো 1 মাস আগেই পূরণ হলো। আখি ভেবেছিল বাড়িটা করলে কখনো কখনো বেড়াতে আসবে এখানে সবাইকে নিয়ে, কিন্তু এটাই তার স্থায়ী আশ্রয় হবে ভাবনাটা কল্পনাতেও টোকা দেয়নি আখির কবুও। বাড়ির একটা কক্ষ বানিয়েছিল ওরা আর আদ্রিসের জন্য, সেখানে তাদের সব রকমের ছবি টাঙানো ছিল। তাছাড়া আদ্রিসের পছন্দ অনুযায়ী বাড়িটা ডেকোরেট করেছিল আখি। ভেবেছিল ভালো একটা ছুটির দিন দেখে আদ্রিসকে এখানে নিয়ে এসে সারপ্রাইজ দিবে, সাথে সবাইকে নিয়ে এসে হই হুল্লোড় করবে সারাদিন। কিন্তু কই হলো তার আশা পূরণ? সুন্দর স্বপ্নগুলো স্বপ্ন রয়ে যাবে, জানা থাকলে হয়তো তা কখনো ওভাবে সাজাতো না আখি। ভাঙ্গা এই অনুভূতির সাথে মানিয়ে নেওয়া যে কত দুরূহ হচ্ছে তা শুধু আখিই জানে। বাড়িতে এসে কাজে লেগে গেল আখি। মন ভেঙে চূর্ণ বিচূর্ণ সেগুলো ঠাঁই পেল স্টোর রুমে এক কোণে।
বাড়ির গার্ডার কাজের লোক দিয়ে দিনে দিনে সব কিছু সাজগোজ পাল্টে নিজের পছন্দ অনুযায়ী সাজার সব আসবাবপত্র এই বাড়ির দেখাশোনার জন্য যে কয়েকজন গার্ডার কাজের লোক দুজন আগেই রেখেছিল সব কিছুই তার কাজে দিল। আজকে নিজে থেকে আখি কাজে যায়নি, নিজের সাথে একান্ত কিছু সময় কাটাতে চাইল। আজ সে হাতে আখি ছবি নিয়ে আজও বসে আছে আদৃত নামক সেই গম্ভীর পুরুষ। সবার কাছে তার গম্ভীর রূপখানা অটল থাকলেও আখির জন্য তার মন সবসময় এক পাগল উতলা প্রেমিক। কখনো তার সেই অকৃত্রিম অসীমে ভালোবাসা উপলব্ধি করানোর ক্ষমতা তার হয়ে ওঠেনি সেই কাঙ্ক্ষিত রমণীকে। আদৃত যে বড্ড দেরি করে ফেলেছিল আর তার মাসুল প্রতিক্ষণে তাকে দিতে হচ্ছে। বর্তমানে আখির ছবি নিয়ে প্রায় দিনের মতোই গল্পতে মশগুল আদৃত। কি দেখছো এংরিবার্ড? দেখছো আমাকে? ঘৃণা হচ্ছে না আমাকে দেখে? বড্ড হওয়ারই তো কথা। কখনো তোমার ভালোবাসার মূল্য দিতে পারিনি, আর যখন দিতে চাইলাম তখন তুমি অন্য কারো হয়ে গেলে। জীবনের কাঙ্ক্ষিত সুখটা তুমি অন্যতে পেয়ে গেলে, আমাকে নিজের প্রেমে আবদ্ধ করে দূরে চলে গেলে। অনেক অনেক সুখী আছো তাই না? হয়তো বিয়ে করে নিয়েছো, স্বামী সন্তান আছে তোমার, খুশি আছো তুমি আদৃশকে নিয়ে। তবে আমি যে সুখী নেই প্রিয়তমা, তোমার শোকের রোজ পড়ে মরতে হয় এই পাষাণ হৃদয়কে। হৃদিকা নিজের কক্ষের এক কর্ণে এসে দাঁড়িয়ে গেল, অতি আবেগ আর অভিমানে আবৃত হয়ে দুই হাতে মুখ চেপে বেশ শব্দ করে কাঁদতে লাগলো। আদৃশ পিছন এলো তার। নতুন বউকে এভাবে কাঁদতে দেখে বেশ বিচলিত হলো তার মনখানা। বুকের ভিতর আফসোসের এক সুর জাগ্রত হলো। তাই এগিয়ে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল হৃদিকাকে। তার কানের কাছে মুখ নিয়ে আলতো করে বলল, ক্ষমা করা যায় না আমায়? ভালোবাসি বলেই তো ধমক দিলাম, আমার কি একটু রাগারও অধিকার নেই? হৃদিকা এবার মুখ থেকে হাত সরালো, পিছন ফিরে জড়িয়ে ধরল আদৃশকে। তার বুকে মাথা রেখে আহ্লাদি কণ্ঠে বলল, সত্যিই ভালোবাসো? ভালোবাসি। তাহলে দূরে ঠেলে কেন দাও? উত্তরে আদৃশ কিছু বলল না। হৃদিকা আবার বলল, এর মানে আমাকে পাশে রাখতে চাও না? ঠিক আছে, কালকেই আমি আমার মা বাবার কাছে চলে যাব। একদম বাজে বকবে না, তুমি কোথাও যাচ্ছ না। এভাবে দূরত্ব আমি সহ্য করতে পারছি না আদৃশ। হয়তো নিজের কাছে রাখো, নয়তো দূরে পাঠিয়ে দাও। আমি তোমাকে কোথাও দূরে পাঠাচ্ছি না। তাহলে আপন করে নাও, ভালোবাসো আমায়, যাতে আমি চাইলেও দূরে যেতে না পারি তোমার থেকে। হৃদিকার আদৃশের বুক থেকে মুখ তুলে আহ্লাদি স্বরের উক্ত আবদার যেন ভুলিয়ে দিল আদৃশের সকল দুশ্চিন্তা। মাথায় ছড়ল এক অদ্ভুত মোহের খেলা। হৃদিকার নেশাক্ত ডাকে সাড়া না দিয়ে পারল না আদৃশ। মুছে দিল হাত তুলে হৃদিকার চোখের জল। দু হাতের মধ্যেখানে হৃদিকার মুখখানা আগলে নিয়ে এগিয়ে গেল তার অদরের ছোঁয়া পেতে। একদিকে আদৃশ সুখের রাত্রি যাপন করছে, অপরদিকে আখি যাপন করছে বিনিদ্র রজনী। একা এই জীবনে আজ যে কাঁদতেও নেই কোনো কারণ। এটা একা দুর্বল পড়ারও কোনো ভয় নেই। কেউ অবলা বলে তো তাচ্ছিল্য করার থাকবে না। তাকে এই ঘরে আজ বেশ শব্দ করে কাঁদতে মগ্ন হলো আখি। মা বাবার আদরের মেয়ে, যার কান্নার সাথে কোনো সম্পর্ক ছিল না কখনো, দূর দূর অবধি দুঃখ যাকে কখনো ছুঁতে পারেনি, তার ভাবা যে ডাল ছিল তার নামে বাবার ছিল পৃথিবীর সকল সুখ। আর সেই বাবার মেয়ে চিৎকার করে হেঁচকি টেনে কাঁদছে আর বলছে, মা বাবা দেখো না, আজ তোমাদের এই পাগল মেয়েটা চিৎকার করে কাঁদছে। আজ নেই কেউ তার চোখের পানি মুছে দেওয়ার মতো, যার মধ্যে সকল সুখের আশ রেখেছিলাম, যার জন্য তোমাদের ছাড়তেও পিছপা হয়নি, সে আজ আমায় কাঙ্গাল করে ছেড়ে দিল। আজ তোমাদের কথা বড্ড মনে পড়ছে মা বাবা। তোমাদের কাছে গিয়ে ক্ষমা চাওয়ারও কোনো সামর্থ্য নেই আমার। কোন মুখে যাব তোমাদের কাছে? আমি যে তোমার বাঘের সাজাটা আজ পেয়ে গেছি বাবা। দেখো তুমি মা হলো হয়তো আজ আমায় এই হাল হতো না, কখনোই এটা ভেঙে পড়তাম না আমি। আগলে নিতে তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও। এই অভাগীকে আর অভিশাপ দিও না তোমরা, সে যে আর সইতে পারবে না।
ফোনের রিংটোনে বেশ বিরক্ত হলো আদৃত। আখির ছবি থেকে চোখ হটিয়ে ফোনের স্ক্রিনের দিকে স্টেয়ার করলো। মা লেখাটা দেখে চোখে ভেসে আসায় বিরক্তি দূর হলো মুহূর্তে। ফোনটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস বাবা? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আর বাবা? আমি আর তোর বাবা দুজনেই ভালো আছি। বলছিলাম কি, ইশিকার তো একটা মেয়ে হয়েছে, তুই তো ছবিতে দেখেছিস ওকে, সামনাসামনি দেখতে বুঝি মন চায় না ওকে তোর? তুই আবারও মামা হয়েছিস, এবার তো চলে আয় দেশে, আর কতদিন পরিবার থেকে দূরে থাকবি? ইশিকা বড্ড করে চাইছে তোকে দেখতে। আসলে মা, এখানে কাজের অনেক চাপ, চাইলেও আসতে পারি না। তা এখন রাখি, একটা সার্জারি আছে, ফ্রি হয়ে কল করব তোমায়। কথাটা বলেই ফোন কেটে দেয় আদৃত। মায়ের সাথে জোর দিয়ে কখনো মিথ্যে বলার ক্ষমতা বা অভ্যেস কিছুই তার নেই। সর্বদা সত্য বলা আদৃত আজ দেশে ফেরার নামে নিজের জননীর সাথে মিথ্যে বলে কী বা করার আছে? এই কঠিন পুরুষের দেশে ফেরার নামে যে তার বুকের ভিতরের মোচড়ের পরিমাণটা হাজার গুণ বেড়ে যায়। সুখের অনেকক্ষণ কাটানোর পর শান্তির এক নিদ্রা যাপন করছে হৃদিকা। তবে পাশে শুয়ে থাকা শ্যামবর্ণের সেই মায়াবী চেহারার অধিকারী পুরুষের ঘুম নেই। হাতে নিয়েছে ফোন। সুখের ক্ষণ পেরিয়ে গেলে মাথায় আবারও ভর করলো আখির দুশ্চিন্তা। তাই তাকে হুটহাট কিছু মেসেজ করবে ভাবল। তবে এ কি, কোনোভাবে আখির সাথে যোগাযোগ করতে সক্ষম হলো না। আদ্রি সব কিছুতেই আখি ব্লক করেছে তাকে, বন্ধ করেছে তার আখির খোঁজ নেওয়ার সকল রাস্তা, যা ক্ষণিকে মনে অস্থিরতার যোগান দিল আদৃশের। সাত সকালে আরিয়ান মির্জা সাহেবের কপালে চিন্তার বেশ কটা বাজ পড়ল। উক্ত অবস্থা তার প্রিয়তমা স্ত্রীকে সাত সকালে ফুপিয়ে কাঁদতে দেখে মনে হলো উনি জানেন তার স্ত্রীর কান্নার কারণ। এটা যে এখন প্রায় দিনেরই কাণ্ড। মিসেস শায়লা মির্জার বেশ নিরাশা নিয়ে উনি শায়লা মির্জার কাছে এসে বসে তার চোখের পানি মুছে দিয়ে বললেন, কেন কাঁদো শায়লা? ছেলে আজ করে ওর ওখানে কাজ করতে পছন্দ, তাই করতে দাও না তাকে তার কাজ। এমনিতেও সারাদিন কথা বলো, কখনো কখনো মধ্যরাতে উঠে কল দাও, কাল রাতে যেমনটা দিলে। এভাবে ওর সাথে কথা বলো প্রায় সারাদিনই। আর কি চাই তোমার? আমার আর কিছু চাই না, আমার শুধু আমার ছেলেকে চাই। সেই 6 বছর আগে হঠাৎ করে কেন চলে গেল, আর কেন আসে না ফিরে বাড়িতে? বাবা হয়ে কি কখনো জানার চেষ্টা করেছো? আমি কিছুই জানি না। তুমি যে করে পারো আমার ছেলেকে এনে দাও, নইলে আমি কি করব আমি নিজেও জানি না। কথাটা বলে শায়লা মির্জা বেশ রাগ দেখিয়ে স্থান ত্যাগ করলেন। আরিয়ান মির্জা ব্যর্থতায় ভরা এক দীর্ঘশ্বাস ত্যাগ করলেন। চারিপাশে গাছগাছালি, পাখির কিচিরমিচির ধ্বনি যেন আখির সব ক্ষতকে অল্পের জন্য ওষুধের কাজ করলো। বাড়ি থেকে অল্প দূরে একটা সুন্দর জায়গা, বেশ একটা বন্য পরিবেশ, কিন্তু অত গভীর না। আশেপাশ জনশূন্য, কোলাহল মুক্ত পরিবেশ। সকালে স্নিগ্ধ বায়ু তার সাথে করে যেন নিয়ে যাচ্ছে আখির মনের সব তিক্ত গ্লানি। বেশ ভালোই লাগছে আখির পড়ে থাকা শুকনো পাতার উপর দিয়ে হাঁটতে। আখির কদমে সেগুলোর ম্যাচ ম্যাচ করে ওঠা শব্দ আখির মনে বেশ আনন্দ খেলা মাতিয়ে তুলেছে। তাই আপন মনে হাঁটছে সেগুলোর উপর দিয়ে। সাত সকালে এমন পরিবেশে হাঁটা যা আখির নিত্যদিনেরই পছন্দ। হঠাৎ আখি আশেপাশে কারো উপস্থিতি আন্দাজ করলো, কারণ সে হঠাৎ দাঁড়িয়ে যাওয়ার পরও অন্য স্থান থেকে শুকনো পাতা ম্যাচ ম্যাচ শব্দ তার কানে এলো। চারপাশে বিচক্ষণ দৃষ্টিতে তাকিয়ে দেখল আখি, না কাউকে পেল না। হয়তো কোনো ব্যাঙ বা ছোট কোনো প্রজাতির পশু হবে, যা পাতার উপর দিয়ে হেঁটে গেছে। ছোটবেলা থেকে আখি ষষ্ঠ ইন্দ্রিয়ের ক্ষমতা প্রচুর। সব কিছুতে সহজে অভিজ্ঞতা অর্জন করে নেওয়ার আলাদা প্রতিভা সম্পন্ন সে। তাই নির্দ্বিধায় বলতে সক্ষম হচ্ছে কেউ ওর পিছু করেছে। এবার বেশ জোর গলায় চারপাশ কাঁপিয়ে বলল আখি, কে আমার পিছু নিচ্ছে? সাহস থাকলে সামনে আয়। আখি নিজের প্রশ্নের কোনো উত্তর পেল না, দুশ্চিন্তাগ্রস্ত হলো বড্ড। কে ওর পিছু করছে এটা নিশ্চিত আখি, তবে কে সে? আখি হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো প্রায়
8টা বেজে গেছে। বাড়ি থেকে বেশ দূরে চলে এসেছে সে। এবার তাকে বাড়ি যেতে হবে, তাছাড়া আজ হাসপাতালেও যেতে হবে। তাই বাড়ির দিকে হাঁটা ধরল। বড় একটা গাছের পিছন থেকে আখির যাওয়ার দিকে তাকিয়ে রইল কালো হুডি পরিহিত কেউ একজন, মুখে কালো মাস্ক, সাথে হাতে কালো রঙের হাতমোজা, পায়েও কালো শু। হোয়াটসঅ্যাপে আজকেও আখির নাম্বার চেক করছে আদৃত। একদিন এই নাম্বার থেকেই যে সব থেকে বেশি নোটিফিকেশন আসতো। ডাক্তার সাহেব কেমন আছেন? মিস করছেন আমায়? জানি তো করছেন, হিটলার আখিকে বলা এত সহজ নয়। ডাক্তার সাহেব, আমি আপনার বাড়ির বাইরের রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, আপনি নিচে আসেন, নইলে আমাকে উপরে এসে আঙ্কেল আন্টিকে ঘুম থেকে উঠাতে হবে। এই ডাক্তার সাহেব কোথায় আপনি? রিপ্লাই কেন করেন না? আপনার কোনো পাকা দানে মই দিলাম আমি? জানেন তো পাকা দান কখনো স্বচোখে দেখিও নি, মই কি করে দিব? কথাগুলো ভেবে প্রায়শই দীর্ঘশ্বাস ছাড়ে আদৃত। না, আখি তাকে ব্লক করলো না তো, তবে হুট করে যে 6 বছর আগে মেসেজ দেওয়া বন্ধ করলো আজও দেয় না। তবে আখির হয়তো তাকে মনেই নেই যে মেসেজ করবে। কথাটা মেনে নেওয়া কতটা কষ্টসাধ্য তা শুধু আদৃত জানে। কেন চলে গেলে আখি? আজ তোমার সুখের জন্য তোমাকে ছেড়ে চলে আসলাম, তবে আমি যে ভালো থাকতে পারছি না আখি। আমার জীবনের প্রথম ভালোবাসা, সেই প্রথম নারী তুমি, আর তোমাতেই যে এই মনের সমাপ্তি আখি, তুমি কি তা আদৌ জানো? শত চেষ্টার পরেও রাতভর চোখে নিদ্রা জোগাতে ব্যর্থ হলো আদৃশ। শরীরকে তো সুখের বেলায় বাসিয়ে দিয়েছিল সে, তবে মনের প্রশান্তি আনতে অক্ষম হলো। দেয়ালে টাঙ্গানো আখির ছবি দেখে গিয়েছিল রাতভর। আখি সত্যি ওকে ছেড়ে চলে গেছে, ভাবতেও বুক কেঁপে উঠছে তার বারবার। না, আখি তাকে কখনো ছেড়ে যাবে না। আখি নামক রমণী যে তার প্রেমে বড্ড উন্মাদ, যে এক আদৃশের জন্য সকল কিছু ত্যাগ দিল, সে আদৃশকে ছেড়ে যাবে, ভাবা দুরূহ। আখি তো আদৃশকে চোখে হারাতো। অল্পক্ষণের দূরত্ব তার মনে বড্ড অভিমানের যোগান দিত। মনে পড়ল আদৃশের এমনই একদিনের ঘটনা। সেদিন আদৃশ কাজ থেকে তাড়াতাড়ি আসবে বলেও জরুরি কাজে পড়ে গিয়ে বাড়ি ফিরল দেরিতে। এদিকে তার অপেক্ষায় আখি অভিমানে ভরপুর হয়ে বসে রইল নিজের কক্ষে। আদৃশ বাড়ি ফিরে বুঝতে পারল তার ভালোবাসার কাঙ্গাল, তার প্রেমে প্রমত্ত অঙ্গনার তার অপেক্ষার বেশ অভিমান জমেছে। তাই জড়িয়ে ধরল, কানের তলিতে চুমু দিয়ে বলল, সরি সুইট হার্ট, আর কখনো দেরি হবে না। আমি কারো সুইট হার্ট না, ছাড়ো আমায়। কাজে ছিলে কাজে যাও, আমার কাছে আসলে কেন? আমি তো পাগল, সব কাজকর্ম ফেলে এসে তোমার জন্য অপেক্ষা করি। বললাম তো সরি, আর কখনো হবে না এমন। শেষবারের মতো ক্ষমা প্রার্থী, তোমার প্রেমে এই ব্যাকুল হৃদয়। আখি অতি অভিমানে কিছুই বলছে না। কথা বলবে না আমার সাথে? না। সত্যিই বলবে না? না। শিওর তুমি? শিওর। ঠিক আছে, চলে যাচ্ছি। যতক্ষণ না ফেরার কথা বলবে ততক্ষণ আর ফিরব না। অতঃপর আদৃশ চলে গেল তার এক বন্ধুর বাসায়। সে জানত তার আখি তার উপর পাহাড় সমান অভিমান করে থাকলেও তার দূরত্ব সইবে না, আর আখির সাথে এমন মজা করা যায় তার প্রায় দিনেরই প্রিয়। তাই সেদিন লুকিয়ে গিয়েছিল। আধ ঘন্টার মধ্যে আখি ফোন দেওয়া শুরু হলো আদৃশকে। আদৃশ মজা করে ওর ফোন ধরছিল না, যার ফলস্বরূপ আখির মনের অস্থিরতার প্রবল বেগে কান্নায় পরিণত হয়েছিল। ভয়েস মেসেজ করে কেঁদে কেঁদে বলেছিল আদৃশ ফিরে আসতে। তার কান্নার ধ্বনি উতলা করেছিল আদৃশের মন তখন। তাই ছুটে এসেছিল সেদিন তার হৃদয় হরণীর কাছে। আখি জাপটে ধরেছিল তাকে, কাছে পেয়ে বুকে লেপ্টে কান্না মিশ্রিত আদুরে স্বরে বলেছিল, কোথায় চলে গেছিলে? আর কখনো এভাবে গেলে কি করব জানি না। আরে তুমিই তো বললে কথা বলবে না, আর তুমি কথা না বললে আমি কি করে থাকি বলো? তাই বলে দূরে চলে যাবে? খবরদার, আজ যদি এমন করেছ তো রাগ হোক বা অভিমান, আমরা একে অপরের সাথে থেকে মানিয়ে নেব, কিন্তু কখনো দূরে যাব না, কখনোই যাব না। লাভ ইউ ফুলপুরি, লাভ ইউ মোর
আমার উকিল সাহেব। মেনে নিতে পারছে না আদ্রিস। সাক্ষী তো কখনো ওকে ছাড়া থাকতে পারে না, তবে আজ কেমনে চলে গেল, কেমনে থাকতে পারছে ওকে ছাড়া। ভাবতে ভাবতে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছিল আদ্রিস। হঠাৎ বাহির থেকে দ্রুত পাশে হৃদিকাকে ঘরে প্রবেশ করতে দেখলো। সোজা প্রশ্ন করলো তাকে, হৃদিকা, কোথায় গিয়েছিলে এত সকাল সকাল? ঘরে ঢুকার ক্ষণে আদ্রিসকে প্রথম খেয়াল করেনি হৃদিকা। আদ্রিসের হঠাৎ প্রশ্নে বেশ হকচকিয়ে উঠল। কিছুটা থেমে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে জবাব দিল, ওই তো একটু হাঁটতে মন চাইছিল, সকালবেলা তাই হাঁটতে বেরিয়েছিলাম। তুমি কখন উঠলে? টেবিলে বসো, আমি নাস্তা দিই। আদ্রিস আর অত না ভেবে নাস্তার টেবিলে একটা চেয়ারে বসে পড়ল। এক দৃষ্টিতে নাস্তার টেবিলের দিকে তাকিয়েছিল। মনে চলছিল আখির স্মৃতি। হঠাৎ কেউ সামনে এনে একটা পায়েসের বাটি রাখলো। পায়েস দেখে ঠোঁটে এক ঝলক হাসি টেনে আখি নামটা বলে উঠল। আশায় নয়ন ভরে হুটহাট চোখ তুলে তাকালে সামনে দাঁড়ানো উক্ত ব্যক্তি। চোখে হাসি মলিন হলো তার মনটা যে সুন্দর সকালবেলা আখির দর্শন করতে চাইছিল খুব করে। এক পলকের জন্য মনে হয়েছিল তার আখি ফিরে এসেছে। হৃদিকা এবার হাসি মুখে বলল, পায়েস বানিয়েছি, খেয়ে নাও। খাবো না, কাজ আছে। আর না বসে টেবিল থেকে উঠে বাহিরের দিকে প্রস্থান করল আদ্রিস। হৃদিকা স্বাভাবিক দৃষ্টিতে তার যাওয়ার পানে তাকালেও বাম হাতে পায়েসের বাটি গায়ে শক্ত করে ধরে রাখলো, যেন হাতের জোরে বাটিটা এখনই ভেঙে দিবে। নিজের জন্য নতুন জিনিসপত্র কালকেই কিনে নিয়ে এসেছিল আখি। একটাও শাড়ি কিনেনি। আদ্রিস ওকে শাড়িতে দেখতে বেশি পছন্দ করত। নিজের কখনো মন না থাকলেও আদ্রিসের জন্যই রোজ শাড়ি পরার অভ্যেস গড়েছিল আখি। এখন সেই অভ্যেসটাও ছেড়ে দেওয়ার দিন চলে এসেছে। আজ আর কাঁদেনি আখি। 2 দিনেই চোখের তলার কালি পড়েছে। মুখটা কেমন শুকিয়ে গেছে। ফর্সা মুখে প্যাকাশে ভাবটা কেমন জানি বেমানান লাগছে। তবে কেন তাকে বেমানান লাগবে? আদ্রিস যখন নতুন বউকে নিয়ে খুশি থাকতে পারে, তবে আখি কেন একাকিত্ব পারবে না? আবারও সিঙ্গেল জীবনে মজা নেওয়ার সুযোগ এসেছে। এটা কি কম পাওনা? হাজারো দুঃখের মধ্যে একটা খুশি থাকার কারণ খুঁজে সত্যিই ভালো থাকা যায়। তবে মন্দ কিসে? কথাটা ভেবে মুখে একটা প্রশান্তের হাসি ফোটালো। জিন্সের সাথে লং টপস পরে নিল। চোখে কাজল টানলো, চুলগুলো ছেড়ে দিল। কানে হালকা দুটো দুল পড়েছে। ঠোঁটে লিপস্টিক দিয়ে পাতলা এক আবরণ তৈরি করেছে। অবশেষে অ্যাপ্রনটা গায়ে দিল অনেকদিন পর। শ্বাসটা অনেকাংশে তার শৈল মনের প্যাকাশে ভাবটা যে ডেকে দিয়েছে। খুশি মনে ব্যাগটা হাতে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো আখি। হঠাৎ আরিয়ান মির্জা আদ্রিতকে কল দিয়ে বসলেন। আদ্রিত ফোন উঠালো। আসসালামু আলাইকুম বাবা, কি করছো? আদ্রিত, তোর মা হঠাৎ হার্ট অ্যাটাক করেছে। আমি বুঝে উঠতে পারছি না কি করব। আমরা ওকে হাসপাতাল নিয়ে এসেছি। ও বারবার তোকে দেখতে চাইছে। প্লিজ বাবা, তুই চলে আয় এবার। কি? মা এখন কেমন আছেন? ডাক্তার এখনো কিছু জানাননি? তুমি চিন্তা করো না বাবা, আমি এখন আসছি আর্জেন্ট ফ্লাইটে। তুই জলদি আয় বাবা, রাখছি। ফোনটা কেটে দিয়ে বেশ গুমড়ো মুখ করে আরিয়ান মির্জা স্ত্রী শায়লা মির্জার দিকে তাকিয়ে বললেন, এত বড় মিথ্যা না বলালে হতো না? তোমার মিথ্যে যদি আমার ছেলে আমার বুকে ফিরাতে সক্ষম হয়, তবে এমন মিথ্যে আমি তোমায় রোজ বলাবো। কথাটা বলে ফিক করে হেসে দিলেন শায়লা মির্জা। আরিয়ান মির্জারও স্ত্রীর এমন কথায় মুচকি হাসলেন। হাই ডাক্তার আখি, কেমন আছো তাহলে? রিপোর্টার কলির হঠাৎ আগমনে বেশ বিরক্ত হলো আখি। মেয়েটি যে বড্ড গায়ে পড়া। আদ্রিসের জন্য অনেক পাগলামি করত, যদিও আদ্রিস তাকে কোনো পাত্তা দেয়নি কখনো তেমন। আদ্রিসের পিছন পড়া নিয়ে একদিন তাকে বেশ কথা শোনায় আখি। তারপর থেকে তাকে তাদের আশপাশে তেমন আর দেখা যায়নি। এতদিন পর সোজা আখির কেবিনে অবধি চলে আসছে, নিশ্চয়ই কোনো মতলবে। ভালোই জানে আখি, তাই সোজা সাপটা বলল, ভালো আছি। তাই এখানে হঠাৎ? না, তাজা একটা খবর শুনলাম, তাই ভাবলাম একটু খোঁজ নেই। কত তারিফ শুনেছি তোমার ওই মুখে, তোমার আদ্রিসের। ভালোবাসার উপর কি বিশ্বাস তোমার?
তাকে নিয়ে কত গর্ব, তবে তার নতুন বিয়ের বিষয়টা কেমন জানি হজম করতে পারছিলাম না। তাই আশা, বুঝতেই তো পারছো তা কতটা অপমাননীয় না সইলাম। আমি ভাবছি এবার ফিরিয়ে দিই, কি বলো? দেখো কলি, সেদিন আমাদের অ্যানিভার্সারি পার্টিতে তুমি ড্রিঙ্কস করে অশ্লীলতা করতে চাইছিলে আদৃশের সাথে, তাই না চাইতেও তোমার সাথে আমায় বাজে ব্যবহার করতে হয়েছে সেদিন। সেটাকে এভাবে মাথায় নিয়ে ঘুরলে তো হবে না। পান্দে পরে এখন ভেড়াল হয়ে গেলে, হাহা। ছাড়বো না আখি তোমায়, এটাই জানাতে এসেছিলাম। পারলে আটকিও আমায়। চলি কেমন? আখির সামনে চেয়ারেই বসে এত বড় একটা চ্যালেঞ্জ দিয়ে গেল কলি আখিকে। আখি বেশ চিন্তিত হলো। কলি নামক বেহায়া মেয়েকে সে ভালো করে চিনে, একে আটকানো যাবে না। তবে আদৃশের সাথে বিচ্ছেদের বিষয়টা আখি চায় না মিডিয়াতে যাক, এতে যে ওর নামটা বেশ খারাপ হয়ে পড়তে পারে। কি করবে এবার ভেবে চলল আখি। হাসপাতালে প্রবেশ করছে অপরূপ এক রমণী। নাম তার রিঙ্কি। জন্ম বাংলাদেশ হলেও আমেরিকাতেই বড় হওয়া তার। মা বাবা বাঙালি, তাই ভাষাটা বেশ জানে। নিজেও পেশাগত একজন ডাক্তার। বাংলা ভাষা জানলেও স্বভাব, আচরণ, রুচি কোনো দিক থেকে তার মধ্যে বাঙালি নারীত্বের কোনো ছোঁয়া নেই। নাইটি পরে হেলে দুলে হাসপাতালে প্রবেশ করছে। রিঙ্কি বলতেই ছেলেদের বুকের কম্পন ও হাসপাতালে আসা মানে রুগী থেকে ডাক্তার অবধি ওকে উল্টে পড়ে দেখা। নাইটিতে ওকে যে এক আলাদা আকর্ষণীয় লাগছে। লোল দৃষ্টিতে তার সবাই গিলে খাচ্ছে তাকে। হাজার জন তার প্রেমে মশগুল থাকলেও তার মনে একজনই ধরেছে, আদৃত নামক সুদর্শন পুরুষকে, যে তার চাই। আদৃত চলে যাবে খবরটা কানে যেতেই ঘুম থেকে উঠে সোজা এখানেই চলে আসলো। আদৃত হাসপাতালে এসেছে সবাইকে নিজের যাওয়ার কথাটা জানিয়ে দিত। আদৃত নিজের কেবিন থেকে বেরোবে, ঠিক তখনই রিঙ্কি ছুটে এসে তাকে জড়িয়ে ধরব। তার আগে আদৃত পিছু হটে যায়। রিঙ্কি নিরাশ হয়ে জায়গায় স্থির হয়। আদৃত বেশ দৃঢ়ভাবে বলে, রিঙ্কি, তোমাকে না বলেছি আমার টাচিং পছন্দ না। সরি, আসলে খেয়াল থাকে না। তুমি চলে যাবে শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। আর বেশি কিছু না হলেও হাকটা তো করতেই পারো। I am not interested in these things. In you this very way. By the way, দেশে যাচ্ছি, পারলে তাড়াতাড়ি ফিরবো। আল্লাহ হাফেজ। কথাগুলো বলে পাশ কাটিয়ে চলে এলো আদৃত। আদৃতের প্রতি ঘায়েল দৃষ্টি তাক করে মুচকি হাসলো রিঙ্কি। নিজেকে বিলুপ কাজে ব্যস্ত রেখেছে আখি। আদৃশের খেয়াল যাতে দূর অবধি তাকে না ছুঁতে পারে। কিছু ইম্পর্ট্যান্ট ফাইল কেবিনের কাবার্ডে রাখতে গিয়ে হঠাৎ কিছু কাগজের নিচ থেকে বেরিয়ে এলো একটা ডায়েরি। ডায়েরিটা আখির চিরপরিচিত। নিজের জীবনের কিছু সুন্দর মুহূর্ত যে সেখানে সে নিজের হাতে ফুটিয়ে তুলেছিল। বড় করে এটার উপর লিখেছিল ডাক্তার আদৃত। এখনও সেটাতে তার নাম লেখা তাকে নিয়ে চলমান এক সময়কার আখির অকৃত্রিম ও অসীম অনুভূতি। এই ডায়েরিটা কিনতে গিয়ে যে আদৃতের সাথে তার প্রথম সাক্ষাৎ হয়েছিল। আখি তখন কিশোরী, সবে মাত্র 18তে পা রেখেছিল। ডায়েরি লেখার খুব শখ ছিল তার। সেদিন একটা দোকানে গিয়ে ডায়েরি কিনবে বলে একটা ডায়েরি বেশ করে তার নয়ন কাড়ল। তবে ডায়েরিটাতে হাত দিতে ওপর পাশ থেকে ডায়েরির ওপর আরেকটা হাতের টান পড়লো। তাকিয়ে দেখলো আখি বেশ লম্বা চড়া বলিষ্ঠ দেহের অধিকারী একজন যুবক। আখি কপালে কুঁচকে বলল তাকে, এটা আমি পছন্দ করেছি। এটার পেমেন্ট আমি করে দিয়েছি। এটা আগে আমি ধরেছি। এটার মালিক আমি। নাম লেখা আছে গায়ে, লিখে নিব। সাহস থাকলে লিখে দেখুন, আমি মেয়েদের সাথে তাদের যথেষ্ট সম্মান করি। আমি ছেলেদের সাথে তর্কে জড়াই, আর তাদের একদম সম্মান করি না। আপনি কিন্তু সীমা লঙ্ঘন করছেন, আর আপনি সীমার ভিতরে থেকেও বাহিরের কাজ করছেন। উফ, অসহ্য। মোটেও সহ্য করে না। দোকানদার দুজনের দিকেই ভ্যাবাচ্যাকা খেয়ে তাকিয়ে রইল বেশ সময়। অতঃপর হুবহু একই ধরনের একটা ডায়েরি ওদের সামনে রেখে বলল, ভাইয়া আপু, আপনারা ঝগড়া না করে একটু কম্প্রোমাইজ করুন। একজন এই ডায়েরিটা অন্যজনকে দিয়ে এটা নিয়ে নিন। একই তো।
কম্প্রোমাইজ ওয়ার্ড আমার ডিকশনারিতে নেই। একসাথে দুজনে কথাটা বলে একে অপরের দিকে তাকালো। অতঃপর আদ্রিতের দিকে কপালে বাজ ফেলে তাকালো অবস্থানেই বলল আখি, আরশিয়া আঞ্জুম আখি কখনো কম্প্রোমাইজ করবে না। নেন আপনার টাকা। দোকানদারকে এক হাতে টাকা দিয়ে আদ্রিত কিছু বুঝে ওঠার আগেই অন্য হাতে ডায়েরিটা টান দিয়ে ছুটে ফেলালো আখি। অতীতের কথাগুলো ভেবে মনের অজান্তে হাসি ফুটল আখির ঠোঁটে। তবে সত্যতা মস্তিষ্কে নাড়া দিয়ে উঠতে হাসি বিলীন হলো তার। আদ্রিত আখির প্রথম ভালোবাসা, যাকে চাইলেও কখনো বলা যায় না, মনের এক কোণের কোথাও রয়ে যায় লুকিয়ে। আদ্রির জীবনে আসার পর আর কখনো আদ্রিতের কথা ভাবতে চায়নি আখি আদ্রিসকে ধোকা দেয়া হবে বলে। আদ্রিস যদি কখনো জানে আখি আদ্রিতের কথা মনে করে তবে সে কষ্ট পাবে, এই ভেবে নিজেকে গুটিয়ে নিয়েছিল আখি। তবে আদ্রিতের সকল স্মৃতি থেকে দূরে যেতে পারেনি সে, তাই আদ্রিতের স্মৃতি মনে করিয়ে দেয় এমন কিছু নষ্ট করে দিল তার জন্য লেখা ডায়েরি, আর তার একখানা ছবি এখনো আখির কাছে রয়ে গেছে। সবার চোখে আড়াল করে সেই স্মৃতিকে আখি এখানে এনে লুকিয়েছে। এবার ছবিটা বের করলো আখি, ডায়েরির ভিতর থেকে হাত বুলালো সেই ছবির উপর, ধিমি স্বরে বলল, ভালো আছেন না ডাক্তার? সানিয়াকে নিয়ে সুখে হয়তো সংসার করছেন। কপাল তো আমারই খারাপ ছিল। যাই হোক, আপনি খুশি থাকুন। সবসময় চেয়ে এসেছি আর আগামীতেও চাইব। হঠাৎ ফোনের রিংটং বেজে উঠলে আখি ডায়েরিটা হাতে নিয়ে ফোন রিসিভ করলো। অচেনা নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ফোনের ওপাশ থেকে কোনো উত্তর না আসায় আখি আবারও বেশ বিরক্ত নিয়ে বলল, কে বলছেন? ফোন করে কথা বলছেন না কেন? কথা বলা কি জরুরি অনুভব করে নিতে পারো না আমায়? ছেড়ে তো চলে গেলে, একবারও কি মনে পড়ে না আমার কথা? লম্পটদের কথা মনে করার টাইম আখির নেই। ফোন কেটে দিল আখি, সাথে সাথে ব্লক করলো আদ্রিসকে। পরের বার ফোন দিয়ে আর ফেলো না আখিকে আদ্রিস। মনের অস্থিরতা আরও বেড়ে গেল। নতুন সিম কিনেছিল আখির সাথে যোগাযোগ করবে বলে, কিন্তু আখি সে রাস্তাও বন্ধ করে দিল। এতটা পর কিভাবে করতে পারলো আখি তাকে? সারাদিন বারবার ফোন করা আখি, বাহিরে কোথাও আসলে বারবার মেসেজ করা আখি আজ তার সাথে যোগাযোগের সব মাধ্যম বন্ধ করে দিয়েছে। এদিকে আখির সাথে কথা না বলে, তাকে না দেখে সবকিছুই অনর্থক লাগছে আদ্রিসের কাছে। কি করে পারছে আখি থাকতে তাকে ছাড়া? সে তো কোনো কাজে মন বসাতেই পারছে না। তখনই রিদিকার কল এলো আদ্রিসের নাম্বারে। কেন যেন কলটা ওঠানোর মন চাইল না, তাই ওঠালোই না, বরং ভাবতে থাকলো আখিকে কেমনে পিরানো যায়। আখি নিয়ে এলো নিজের সে ডায়েরিটা নিজের সাথে করে। আদ্রিত কখনো তাকে ধোকা দেয়নি, যথেষ্ট মর্যাদা দিয়েছিল আখিকে। চাইলে সে আখির মন নিয়ে খেলা করতে পারত, নোংরা করতে পারত আখির ভালোবাসা। কিন্তু আদ্রিত যে এরকম, সেরকম ব্যক্তিই নয়। হ্যাঁ, আখি আর কখনো আদ্রিতের জীবনে ফিরে যেতে চায় না, আর না তো আদ্রিসের জীবনে ফিরবে। এমনকি সে জীবনে আর কোনো পুরুষই চায় না। একা জীবনটা কাটাবে নিজের মতো করে। কোনো অনাথকে দত্তক নিয়ে তাকে নিজের নাম দেবে ভেবে নিয়েছে। তবে আদ্রিতকে নিয়ে তার মনে জমে থাকা সম্মান কখনো কম হবে না। তাই তার এই শেষ স্মৃতি আখি তার নিজ থেকে দূরে করে রাখবে না। তাই নিজের কক্ষের কাবার্ডে এনে রেখে দিল সযতনে। দিন শেষে বাড়ি ফিরল আদ্রিস। রাজবাড়িতে প্রবেশ করতেই যেন মন চাইল না। ঘরে প্রবেশ করতেই মনে হলো পুরো বাড়িটা কেমন খা খা করছে। আখি ব্যতীত বাড়িটা যেন চিনি ছাড়া ছা। আখির হই হুল্লোড়ে হাসি তামাশায় যে বাড়িটা ভরে থাকতো সবসময়, কাজ থেকে ফেরার পর বাড়িতে প্রবেশ করতে দেখতে পেল আখির হাসি মাখা মুখখানা, যা প্রশান্তি দিত আদ্রিসের মনে। আজকে রিদিকার চেহারা দেখে সে প্রশান্তিটা আসলো না তার। তবে কেন? সে তো রিদিকাকেও ভালোবাসে। তবে সে প্রশান্তি কেন পেল না? আদ্রিসের ভাবনায় ছেদ করে ফেলে রিদিকা বলল, আদ্রিস, ফ্রেশ হয়ে নাও, খেতে দিই। না ময়না পাখি, খাবো না, খেয়ে এসেছি, তুমি গিয়ে বরং শুয়ে পড়ো। কথাটা বলে রিদিকাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সোজা তার কক্ষে চলে গেল আদ্রিস। রিদিকা সেভাবেই তাকিয়ে রইল আদ্রিসের দিকে, আর মনে মনে কি যেন ভাবতে থাকলো। পরদিন সকালে, কি হলো গো?
এত সময়ে তো আমার ছেলে এসে পড়ার কথা। আরে শায়লা, উত্তেজিত হইও না তো, বলেছে তো দেশে এসে গেছে, ট্রাফিকে আটকা পড়েছে। ইস, কবে যে আমার ছেলেটা আসবে। আজ জ্যাম লেগেছে বড্ড। পাশাপাশি দাঁড়িয়ে আছে দুটো গাড়ি। একটাতে আদ্রিত নামক এক অস্থির হৃদয়ের পুরুষ বসে আছে, যে তার অসুস্থ মায়ের কাছে যাওয়ার জন্য ব্যাকুল। অপরটাতে এক রমণী, নাম তার আখি। সে তার দায়িত্ব পালনে যাওয়ার জন্য পহর গুনছে। দুজনেই অপেক্ষায় মশগুল। তবে এরা জানে না, চোখ হটিয়ে যদি একবার পাশের গাড়িটার দিকে দৃষ্টি দেয়, তবে তাদের 6 বছরের অপেক্ষারই অবসান ঘটতে পারে। গাড়িতে বসে ফোন ঘাঁটছে আখি। তবে গাড়িতে বসে বেশ বিরক্ত হচ্ছে আদ্রিত। ট্রাফিক ছাড়ার নাম নেই। এদিকে নিজের মনকে সান্ত্বনা প্রদানেও ব্যর্থ হচ্ছে সে। মায়ের এমন অবস্থা সম্পর্কে জেনে মা পাগল ছেলে কেমনে বা ভালো থাকবে। বিরক্তিতে আশপাশ করছে আদ্রিত। হঠাৎ আদ্রিতের চোখ আটকা পড়ল পাশের গাড়ির উপর। প্রবল হাওয়া বইছে, তখন বৃষ্টি নামবে হয়তো, তাই তার আগমন বার্তা দিয়ে যাচ্ছে। সুন্দরী এক রমণী চুল হাওয়াতে দুলছে। অনেকটা একপাশ হয়ে এক হাতে মোবাইল টিপছে, অপর হাতে চুলগুলো সামলাতে ব্যস্ত সে রমণী। চেহারার উপর থেকে চুল সরাতেই পারছে না, এমন হাল। আদ্রিতের আখি যুগল স্থির হয়ে গেল সেই রমণীর উপর। বুকটা দুক করতে শুরু হলো তার। কেমন জানি চেনা জানা এক অনুভূতি তার শরীরে দোল খাইয়ে যাচ্ছে। সেই হাত, সেই চুল, তার পাশে থাকার সেই অনুভূতি। খাপছাড়া বাতাস যে আজ আদ্রিতের বিপক্ষে যাবার ফোন করে এসেছে। শত চেষ্টার পরও আদ্রিত নামক যুবক দেখতে সক্ষম হচ্ছে না রমণীর চেহারাখানা, যাতে করে আদ্রিতের গাড়ি ড্রাইভার আগে ছেড়ে দেয়। আদ্রিত জানালা দিয়ে তাড়াতাড়ি বাহির দেখলো সেই গাড়ি, আর খুঁজে পেল না। নিরাশ হয়ে হলো আদ্রিত। সে কি সত্যি আখি ছিল? তবে কি তার আখিকে এত পাশে পেয়েও একবার নয়ন ভরে দেখার ভাগ্য জুটিয়ে উঠতে পারল না আদ্রিত? আখি তার লয়ারের সাথে কথা বলে নিয়েছে। ডিভোর্সের কাগজ ছিঁড়ে দিয়েছে আদ্রিস, যার ফলস্বরূপ তাদের এখনো ডিভোর্স হয়নি। তাই তাকে আবারও কাগজ বানাতে হবে, নয়তো আদ্রিসকে তা করার জন্য বাধ্য করতে হবে। আর আদ্রিস না মানলে তার উপর কেস করবে ভেবে নিয়েছে আখি। বাড়ি ফিরে মাকে সুস্থ সবল দেখে বেশ রেগে গেল আদ্রিত। মাকে হাসপাতাল থেকে বাড়ি আনা হয়েছে বলে তাকে বাড়িতে আনিয়ে নেওয়া হলো। মা তো ছেলেকে দেখে মহা খুশি, তবে বেশ নারাজ হলো আদ্রিত। একটা লিমিট থাকে মা, তুমি জানো আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। সব কাজ ফেলে চলে এসেছি। মনে কি দুশ্চিন্তা এসেছিল আমার। এমন নাটক তুমি করাতে পারলে মা? আমার বাবা তুমি এত বড় মিথ্যে নাটকে কিভাবে জড়াতে পারলে? তুমি জানো আমি মিথ্যা কতটা অপছন্দ করি। তুই যে একদম দেশে আসতেই চাইছিলি না, তাই বাধ্য হয়ে আমাদের এমনটা করতে হয়েছে বাবা। মায়ের অনুভূতি তুই কি বুঝবি? মাকে ভালোবাসলে 6টা বছর এভাবে দূর দেশে পড়ে থাকতি না। আর যদি সত্যি হার্ট অ্যাটাক করে মারা যেতাম, তবেই হয়তো ভালো হতো। শায়লা মির্জার আবেগে মিশ্রিত হয়ে কান্না করে কথাগুলো বলে গেলে তা বেশ আঘাত করে আদ্রিতের মনে। ছুটে গিয়ে মাকে বুকে জড়িয়ে নেয়, বলতে লাগে, মা আর কখনো এমন কথা বলবে না। আল্লাহ যেন আমার আগে তো আমার মা বাবাকে এই পৃথিবী থেকে না নেন। আমি সহ্য করতে পারবো না। পাগল ছেলে আমার, তোকে আল্লাহ যেন দীর্ঘজীবী করেন, এটাই দোয়া চাই আমি। প্রতি মোনাজাতে ফিরে এসেছিস, আর কখন যাস নে এই মায়ের বুক খালি করে। থেকে যাওয়ার কথায় বেশ ফিকে ভাব এলো আদ্রিসের চেহারায়। তবে বর্তমানে এ নিয়ে আর কথা বাড়ালো না আদ্রিত। ফ্রেশ হবে বলে নিজ কক্ষের দিকে চলে গেল। আজ কেন যেন বড্ড মনে পড়ছে আখির আদ্রিতের কথা। 6 বছর পর আজ প্রথম এভাবে আবার আখি মনে করছে আদ্রিতকে। তবে কেন? ও তো আখির প্রাক্তন। তবে তো ভুলে গেছে আখি। তাকে কেন মনে করবে না? সে তাকে মনে করবে না। তার জীবনে তো অন্য কেউ আছে যাকে নিয়ে সুখে আছে সে। তার সুখের জন্যই তো আখি তাকে ছেড়ে চলে এলো। অন্য নারীর প্রেমে যে সে নিজের ভাগ বসাতে চায়নি সে হৃদিকার মতো কারো ভালোবাসা কেড়ে নিতে। তাই তো চলে এসেছিল সেদিন। ভেঙে পড়েছিল বড্ড। আদ্রিস না থাকলে
হয়তো সে প্রেম দহনের বেড়াজাল থেকে কখনো বেরোতে সক্ষম হতো না আঁখি। একজনকে ভুলে অন্যজনের সাহারা দিতে গিয়ে সেটা ছিল আঁখির জীবনের সব থেকে বড় এক ভুল। তখন সে অবুঝ মন যে এত কিছু বুঝতো না। ভুলের মাসুল এভাবে দিতে হবে জানলে সে পথে পা বাড়াতো না আঁখি। কবু জীবনে কখনো কারো কাছে সাহারার খোঁজ করতে নেই। নিজেকে সামলে নেওয়া নিজেকে শিখে নিতে হয়। দেরি করে হলেও আঁখি বুঝতে সক্ষম হয়ে গিয়েছে বিষয়টা। আর সেই ভুল আঁখি আবার কখনো করবে না, মস্তিষ্ক মনে গেঁথে নিয়েছে। আদ্রিস কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আজকে মনটা বেশ ফুরফুরে। আঁখির রাগ ভাঙাতে যাবে ভেবে নিয়েছে, ওকে তার কাছে নিয়ে আসবে। আঁখি ছাড়া যে আদ্রিস সব দিক থেকেই অচল। গতকাল রাত্রিতেও আঁখির স্মৃতিটাকে বড্ড বেশি বিরক্ত করেছে। তাই সকাল সকাল আঁখির দিদার করবে বলে বেরিয়ে যাচ্ছে। রিদিকা হঠাৎ করে এসেই তাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরল। কাজে যাবে বুঝি? তার আগে আমাকে একটু আদর করে দিয়ে যাবে না? কই, আঁখিকে তো কাজে যাওয়ার আগে রোজ তার কপালে ও গালে ভালোবাসার পরশ দিয়ে যেতে। ও না চাইলে জোর করে দিতে। আমাকে দিবে না? আদ্রিস ওকে নিজে থেকে ছাড়িয়ে সন্দেহপ্রবল দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি আমার আর রাখির উপর নজর রাখতে? আদ্রিসের প্রশ্নে রিদিকা এক প্রকার বিষম খেল। তবুও নিজেকে সামলে উত্তর দিল, ওই সামনে আঁখি বলেছিল ওসব। এখন তো আমিও তোমার স্ত্রী, আমাকেও দাও তেমনটা। দেখো রিদিকা, আমি আগেও বলেছি আঁখি আর তুমি এক নও আমার জন্য। এই অভ্যেসটা আমার আঁখিকে নিয়ে, আর সেটা আমি বদলাতে চাই না অন্য কারোর সাথে। কোথাও যাওয়ার আগে আঁখির ছোঁয়া পেতেই মন বেশি করে চায়। প্রথম থেকেই ওর ছোঁয়ায় আমি আমার ব্যস্ত দিনের শুরুটা করে থাকি। তাই তাতে অন্য কারো অবস্থান দিতে চাই না। রাগ করো না ময়না পাখি। এই দেখো, ভালোবেসে তো গালে হাত রেখেছি, খুশি হওনি? রিদিকা মুখ বার করে দাঁড়িয়ে রইল। তাই আদ্রিস এবার ওকে খুশি করতে নিজের বুকে জড়িয়ে নিল। এবার তো খুশি? খুশি না হলেও তিমিস্বরে বলে আদ্রিসকে সম্মতি দিল রিদিকা। আদ্রিস এবার হাসি মুখে কক্ষের বাইরে চলে আসলো। নিচে এসে দেখতে পেল সাংবাদিক কলি এসে বসে আছে তার অপেক্ষায়। আরে কলি, তুমি হঠাৎ এতদিন পর? না, এমনিই আসলাম আদ্রিস। তোমার নতুন বিয়ের কথা শুনে আর নিজেকে আটকাতে পারলাম না। ভাবলাম দেখে যাই কে সেই অঙ্গনা যে আঁখির জায়গা নিতে সক্ষম হয়ে গেল। কার ক্ষমতা আমার ঊর্ধ্বে চলে গেল। আদ্রিস কলির জবাবে কি বলবে ভেবে পাচ্ছে না। তখনই সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো রিদিকা। কলি রিদিকাকে দেখে প্রশ্ন করলো, ও তোমার নতুন বউ নাকি আদ্রিস? কোনরূপ জবাব দিল আদ্রিস। কলি এবার বেশ তাচ্ছিল্য নিয়ে বলল, হায় রে আঁখি, কি ফুটানি ছিল না ওর তোমাকে নিয়ে। তুমিও তো কম না, আমাকে পাত্তাই দিতে না। আর তলে তলে এত দূর, তা আমারও নাম্বার লাগাতে পারতে। রিদিকার পর আশাই করা যায় না, তাই না? হা হা হা। কলি, তুমি কিন্তু লিমিট ক্রস করছো। তোমার অভদ্রতার জন্য আমি বাধ্য হব তোমাকে অপমান করতে। ও হ্যালো মিস্টার আদ্রিস, অপমান আপনারা যা করার করে নিয়েছেন। এখন না হয় আমার ফালা, প্রস্তুত থাকবেন। আর হ্যাঁ, আমার নাম্বারটা তো আছে। রিদিকা, পরে কাউকে লাগলে কলমি। নির্লজ্জের মতো অঙ্গভঙ্গিতে কথাটা বলে চলে গেল কুলি। রিদিকার বুকখানা বেশ মোচড় দিয়ে উঠল অন্য মেয়ের মুখে আদ্রিসের বিষয়ে এভাবে শুনে। তাই অন্য কোনো প্রতিক্রিয়া না করে আদ্রিসের দিকে কেমন এক অভিমানী ভঙ্গিতে তাকিয়ে রইল। আদ্রিসে যেন বুঝতে পারল তার চোখের বাণী। এগিয়ে গিয়ে রিদিকার হাত ধরে বলল, আরে ওই মেয়েটা পাগল, বেহায়া, ওর কথা মনে নিও না তো। আঁখির পর আমার জীবনে তুমি এলেও তোমার পর কেউ আসবে না, প্রমিস। এখন চলি কেমন? কথাটা বলে আদ্রিস চলে গেল। তবে মনে পেল না সান্ত্বনা রিদিকা। ডাগর ডাগর চোখে জল জমা হলো মুহূর্তে। আদ্রিতের মনে শান্তি এক মুহূর্তের জন্য খেলা করে যেতে পারছে না। ট্রাফিকের ওই মুহূর্তটা বলতে পারছে না আদ্রিত। মনে উঠছে হরেক রকম প্রশ্ন। সেই মেয়েটি কি সত্যিই আঁখি ছিল?
6 বছর পর দেশে ফিরে আখির দিদার করার জন্য তার আখি যুগল যে বড্ড উঠে পড়ে লেগেছে। মনকে আর শান্ত রাখতে পারছে না। না, সে তো আখির সামনে যাবে না, চায় না আখি তার সুন্দর জীবনে তিক্ত অতীতের ছায়ায় নিরাশতা ভোগ করুক। তাই নিজেকে সামলাতে আবারও নিজের ডায়েরি খুলল। আখির স্মৃতিতে বিবর থাকা ক্ষণগুলো যে সে ডায়েরিতেই ফুটিয়ে তোলা প্রায়, তাতেই যে মনে অল্প প্রশান্তি নিয়ে আসতে পারে আজও তাই করতে চাইল। প্রেয়সীকে নিয়ে ভালোবাসার মোহিত ক্ষণে কোনো কিছুর কমতি সহ্য না আদ্রিতে, তাই উঠে বেরিয়ে গেল গাড়ি নিয়ে নতুন ডায়েরি আনার প্রয়োজনে। সংসার আর হাসপাতালের দুটোতে কেমন জানি গুলিয়ে গেছিল আখি। হাসপাতাল পরে তার সমস্ত সময় ছিল আদৃশের জন্য, তাই নিজের জন্য আলাদা সময় বের করার সুযোগ ছিল না তার। আদৃত জীবন থেকে চলে যাওয়ার পর ডায়েরি লেখাটা একরকম ছেড়েই দিয়েছিল আখি। আজ হঠাৎ করে ডায়েরি লিখতে মন চাইল আখির। একাকিত্বে জীবনের নতুন ক্ষণগুলো ফুটাবে, তাতে ভাবনাটা মস্তিষ্কে নাড়া দিতেই চলে এলো একটা ডায়েরির খোঁজে। এটা 6 বছর আগের সেই দোকান। সেখানে প্রবেশ করতেই পুরাতন স্মৃতি কেমন করে জানি মন নাড়িয়ে গেল। প্রবেশ করতে আখির চোখ গেল একটা ডায়েরির উপর। হাত বাড়িয়ে সেটা আনবে, তখনই সেটাতে অপর পাশ থেকে অন্য আরেকজন ধরে নিল। আচমকা টানে দুজনেই একে অপরের দিকে তাকে স্থির হয়ে রইল। সেই চেহারা, সেই ব্যক্তিত্ব, সেই মনের অনুভূতি যা 6 বছর আগে কোথাও হারিয়ে গেছিল। দুজনে এই মুহূর্ত যে থমকে গেল এখানেই। নিজেরা নিজেদের দ্রুতগতির সেই বুকের কম্পনটা আজ আলাদা করে অনুভব করতে পারছে। পাগল করা সেই ধ্বংসাত্মক অনুভূতি দুজনেরই চোখে প্রেম অনলের যোগান দিল। জল রূপে তা ভরে গেল নয়ন জুড়ে। বেরিয়ে আসার উপক্রম হলো। ধরে আসা গলায় থমকে যেতে চাওয়া অদরকে দুজনে পাটি ফুনিয়ে নিলে একে অপরের নাম। ডাক্তার আদৃত, আখি। দুজনে ধ্যান ভঙ্গ করে দোকানদারে ভুলে উঠল। আরে ভাইয়া আপু, আপনারা আজ এত বছর পরে আবারও দুজন একসাথে। সেদিনের ঘটনা আমি এখনো ভুলিনি। হাহা। তা আজকে কিন্তু এই ডায়েরির একটাই পিচ রয়ে গেছে, যে কোনো একজনকে ত্যাগ স্বীকার করতে হবে। দোকানদারের কথায় প্রত্যুত্তরে আদৃতের দিকে দৃষ্টি প্রখর রেখে আখি বলে উঠল, ত্যাগ তো শুধু আখিই করে এসেছে, আর আজও করবে। অতঃপর আখি ডায়েরিটা ছেড়ে দিয়ে ছুটে পালিয়ে আসলো সেখান থেকে। চোখের জলগুলো বাধাহীন হয়ে নেমে এলো। আদৃত ভাবলেই সিন হয়ে দাঁড়িয়ে রইলেও চোখ বেয়ে তারও অশ্রু জল নেমে এলো। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটিতে একটি লাইক দিবেন, গল্পটি শেয়ার করবেন। গল্পটির পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।